খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন। কাজে ফিরছেন, সঙ্গে ডেডলাইনও বেঁধে দিলেন জুনিয়র চিকিৎসকরা। ঘর গোছাতে ব্যস্ত মনোজ, থানায় থানায় ভিজিট করছেন। অতীতে যেমনটা করেছিলেন মেদিনীপুরে। সেলিব্রিটিদের নামের কুৎসিত বিকৃতি, তৃণমূল নেত্রীর পোস্ট ঘিরে বিতর্ক। উচিত ছিল এফআইআর করে জেলে ভরা। শ্রীলেখা পরমব্রতদের উদ্দেশ্যে কি বললেন দেবাংশু? ঘটনার দিন কোথায় ছিল টালা থানা তৎকালীন ওসি? সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন বিচারকের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন। অবশেষে 42 দিন পর ধর্ণা প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা করলেন জুনিয়র চিকিৎসকরা। আগামীকাল শনিবার থেকেই তারা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত হবেন। নির্যাতিতা স্মৃতিতে আর্য করে সামনে বসানো হবে প্রতীকী মূর্তিও। একই সঙ্গে জানিয়ে দিলেন 27 সেপ্টেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি ও প্রতিশ্রুতি পূরণ না হলে ফের কর্মবিরতিতে নামতে পারেন তারা। আন্দোলনকারীদের বক্তব্য, আমাদের চোখ থাকবে 27 তারিখ সুপ্রিম কোর্টের শুনানির দিকে। তার মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আমরা কিন্তু আবারও ধর্ণা অবস্থানে ফিরতে পারি। তখন কিন্তু আরো তীব্রতার সাথে আমরা রাজপথে ফিরব। এদিন স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত প্রায় 4 কিলোমিটার পথ হেঁটে দ্রুত বিচারের দাবিতে সিবিআই এর কার্যালয়ের সামনে স্লোগান তোলেন আন্দোলনকারীরা। তারা জানিয়ে দেন আর 5টা ঘটনার সঙ্গে এই ঘটনা ঘুলিয়ে দেওয়ার চেষ্টা যেন না হয়। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পরে সেখান থেকে আর্জি করে ফিরে সাংবাদিক বৈঠক থেকে জুনিয়র চিকিৎসকরা জানান, মানুষের কথা ভেবে আগামীকাল শনিবার থেকে তারা এমার্জেন্সি পরিষেবার সঙ্গে যুক্ত হবেন। তবে নজর রাখবেন সিবিআই তদন্তের গতি প্রকৃতির দিকে। একই সঙ্গে রাজ্যে দেওয়া প্রতিশ্রুতি পূরণের দিকেও তারা লক্ষ্য রাখছেন বলে জানান। গত 9 আগস্ট আরজিকরের সেমিনার হল থেকে ডাক্তারি ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। কর্মস্থলে খুন ধর্ষণের প্রতিবাদে সেদিন থেকেই ধর্ণা অবস্থানে বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা। এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশের পরও পরিস্থিতির বদল ঘটেনি। ধর্ণাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক হয়েছিল। সেখানে ডাক্তারদের দাবি মেনে একাধিক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে কর্মবিরতি তোলার কথা থাকলেও তোলেননি ডাক্তাররা, বরং প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে টাস্ক ফোর্স গঠন, সুরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বাকি বিষয়গুলি পূরণের দাবিতে বুধবার সকালে ফের নবান্নে চিঠি দিয়েছিলেন আন্দোলনকারীরা। সেই দাবি মেনে বুধবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পন্থ। হাসপাতালের সুরক্ষায় বৃহস্পতিবার নবান্নের তরফে স্বাস্থ্য দপ্তরের উদ্দেশ্যে একটি বিশেষ নির্দেশিকাও জারি করা হয়, যাতে আন্দোলনকারীরা বেশিরভাগ দাবি পূরণের কথা বলা হয়। এরপরই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন জুনিয়র চিকিৎসকরা। পাখির ডাকে নয়, তখন জঙ্গলমহলের ঘুম ভাঙত বোমা গুলির আওয়াজে। প্রায় প্রতিদিনই খুন অপহরণের ঘটনা ঘটছে। গাছ পেলে রাস্তা কেটে জঙ্গলমহলে কার্যত সমান্তরাল প্রশাসন চালু করে দিয়েছে মাওবাদীদের সহযোগী পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটি। সালটা 2009 সালের 2 ফেব্রুয়ারি অবরুদ্ধ জঙ্গলমহলের পরিস্থিতি সামলাতে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদে এলেন মনোজ ভার্মা। দায়িত্ব নেওয়ার পরে যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে জঙ্গল পথে পায়ে হেঁটে লালগড়ে পৌঁছেছিলেন তিনি। ভিজিট করেছিলেন থানায় থানায়। যেমনটা কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব নেওয়ার পর গত কয়েকদিন ধরে থানায় থানায় ঘুরে পরিস্থিতির হাল হকিকত বোঝার চেষ্টা করছেন। মঙ্গলবারই নতুন দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পেয়েই শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঢেলে সাজাতে বুধবার গোয়েন্দা বিভাগকে নিয়ে বসেছিলেন বৈঠকে। বৃহস্পতিবার দুপুরে আরজিকর হাসপাতালের পরিদর্শনের পাশাপাশি কাশীপুর সিথি শহর চালা থানা পরিদর্শন করলেন নতুন নগরপাল মনোজ কুমার ভার্মা। শুক্রবারও আর্মা স্ট্রিট সহ একাধিক থানা পরিদর্শন করতে দেখা গেল তাকে। কলকাতা পুলিশের অধীনে মোট থানার সংখ্যা 91টি। এর মধ্যে 80টি সাধারণ থানা, 9টি মহিলা থানা, একটি সাইবার ক্রাইম এবং একটি এসটিএফ থানা। অতীতে মেদিনীপুরের দায়িত্ব নেওয়ার পর 33টি থানা চষে বেরিয়েছিলেন তিনি। অতীতের স্মৃতি উস্কে পশ্চিম মেদিনীপুরের তৎকালীন এক পুলিশ কর্মীর কথায় অকুত ভয় বললেও কম বলা হবে। তেমনই ঠান্ডা মাথার মানুষও। কখনো কোথাও অশান্তির খবর শুনলে সবার আগে নিজে ছুটে যেতেন। সেই সময় মেদিনীপুর সদর কোতোয়ালি থানার পুলিশের এক গাড়ি চালক বর্তমানে গর্বিত থানায় কর্মরত রয়েছেন। তার কথাই বড় অফিসাররা সাধারণত আমাদের মতো ড্রাইভারদের কাছ থেকে খবর নেওয়ার প্রয়োজন মনে করেন না। কিন্তু মনোজ স্যার এসপি হয়ে আসার পর থানার ভিজিটে এসে আমার সঙ্গেও আলাদা করে কথা বলেছিলেন। নিজের ফোন নম্বর দিয়ে বলেছিলেন, কোথাও পুলিশের কোনো ভুল ত্রুটি দেখলে আমাকে সরাসরি জানাবে। আর এক পুলিশ কর্মীর কথায়, মনোজ স্যারের ভালো দিক যেমন আছে তেমন খারাপ দিকও রয়েছে। উনি একেবারেই প্রচার বিমুখ। তবে এখন পরিস্থিতির সঙ্গে নিজেকে বদলেছেন কিনা সেটা সময় বলবে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশে এমনই হাজারো স্মৃতি রয়েছে মনোজ ভার্মাকে ঘিরে। আরজিকর পরবর্তী পরিস্থিতিতে তিনি কলকাতা পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণের পর যেভাবে কলকাতা থানায় থানায় ভিজিট শুরু করেছেন, তাতে তার ঘর গোছানোর ইঙ্গিত দেখছেন পুলিশের অনেকেই। 2011 সালের 28 মে মেদিনীপুর থেকেই ডিআইজি পদে উন্নীত হয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে বদলি হয়ে যান তিনি। ততদিনে জঙ্গলমহল কার্যত মাওযুক্ত। মেদিনীপুর থেকে ডিআইজি পদে উন্নীত হয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে বদলি হয়ে যান তিনি। ততদিনে জঙ্গলমহল কার্যত মাওমুক্ত। ওই বছরের 24 নভেম্বর বরিশাল জঙ্গলে যৌথ বাহিনীর গুলিতে মৃত্যু হয় মালিজুল্লাহ কোটেশ্বর রাও ওরফে কিষেনজির।
আরজিকরের ঘটনার প্রতিবাদে প্রায় 40 দিনের পর কর্মবিরতি চলার পর অবশেষে শনিবার থেকে কাজে ফিরতে চলেছেন জুনিয়র ডাক্তাররা। আংশিকভাবে কাজে যোগ দেওয়ার কথা জানানো হয়েছে তাদের তরফে। কর্মবিরতি উঠছে এই খবর জানার পর আন্দোলনে যুক্ত বেশ কয়েকজন পরিচিত মুখে কটাক্ষ করে বসলেন এক তৃণমূল নেত্রী। তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছিলেন এমন পরিচিত ইউটিউবার অভিনেতাদের এক হাত নিলেন তিনি। তৃণমূল নেত্রীর পোস্টে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, স্বস্তির কাকিমা। অভিনেত্রী দেবলীনা দত্ত হলেন চটি বিক্রেতা দেবলীনা, আবার বাঁকুড়া মিমসের উন্মেষ গাঙ্গুলি হলেন উনিমেষ। কর্মবিরতি উঠে যাওয়ার কথা শুনে তারা নাকি বেজায় চটেছেন, পেয়েছেন দুঃখ, এমনটাই বলেছেন তৃণমূল নেত্রী সিলভিয়া রিমি মুখার্জি। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন তিনি। নীরবতা পালনের আবেদনও করেছেন। পোস্টের সমর্থনে মতামত পাওয়া গেলেও এটির বিরোধিতা করেছেন বেশিরভাগ মানুষ। আন্দোলন প্রতিবাদ ব্যক্তিগত বিষয়, সেখানে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা মেনে নেননি অনেকেই। কমেন্টে জানিয়েছেন তারা। একজন কমেন্টে লেখেন, দুঃখ তাদের হচ্ছে যারা অভয়ের পাশে আছেন, আর আনন্দ তাদের হচ্ছে যারা এদের ভয় পেয়েছেন। কয়েকজন পোস্টদাতা তাকে সতর্কও করেন। এই বিষয়ে মুখ খুলতে চান না বিখ্যাত ইউটিউবার উন্মেষ গাঙ্গুলি। তিনি স্পষ্ট জানালেন, কোনো মতামত এই ব্যাপারে তার নেই। অন্যদিকে বঙ্গায়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যের একটি ভিডিও এবং তাকে কেন্দ্র করে বিতর্কের জল যেন ক্রমেই ঘোলা হচ্ছে। এই ভিডিও প্রসঙ্গে এবার অভিনেত্রী শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত এবং অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে আক্রমণ করলেন যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। 18 মিনিটের ফেসবুক লাইভে প্রত্যেকের নাম ধরে ধরে তাদের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন তুলেছেন দেবাংশু। সেই সঙ্গে বলেছেন, আমার আর কুণালদার উচিত ছিল এফআইআর করে জেলে ভরা। অন্তত পুলিশকে অনুরোধ করা উচিত ছিল। আমরা লাইভ স্ট্রিট অনুভব করছি, সেটা না করে আমরা হাসি মুখে বিষয়টি কাটিয়ে দিয়েছি, তারপরেও এত মিথ্যে কুৎসা। অভিনেত্রী দেবলীনার উদ্দেশ্যে দেবাংশু বলেছেন, আপনি কি পুরো ভিডিওটা শুনেছেন? সতীর্থ মৌসুমী দেবী কি ভাষায় আক্রমণ করেছেন? বিজেপির ভাষায় গণপিটুনির জন্য উস্কাচ্ছেন, অথচ তা নিয়ে কিছু বলবেন না। পরমব্রতকে আমার প্রিয় অভিনেতা সম্বোধন করে দেবাংশু লেখেন, গণধোলাইয়ের কথা বলেছে, তারপরও আপনি ওদের হয়ে কথা বলছেন। এটা আপনারই লেখা তো, নাকি আপনাকে ড্রাফট করে লেখাটা পাঠানো হয়েছে পোস্ট করার জন্য? নাকি ফেয়ার অফ রিজেকশনে ভুগছেন? আবার পড়ছি, নাকি ফিয়ার অফ রিজেকশনে ভুগছেন, তাই ট্রেন্ডে থাকতে গালাগালি করলেন। শ্রীলেখা মিত্রকে ছদ্ম সিপিএম আখ্যা দিয়ে তৃণমূলের তরুণ নেতা বলেছেন, শ্রীলেখা মিত্র বলেন, আমরা নাকি পোটেন্সিয়াল রেপিস্ট। আর আপনি যে সহকর্মী ঋতুপর্ণার নামে ঋতু বদলে যে শব্দটি ব্যবহার করলেন, এটা কি ভদ্র ভাষা? সুদীপ্তা, স্বস্তিকা, বিদীপ্তাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়েছেন দেবাংশু। ঘটনার সূত্রপাত, আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে সম্প্রতি কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যকে আক্রমণ করেন টলি অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য। মৌসুমী বলেছিলেন, কুণাল ঘোষ আর ওই ছেলেটা, নাম ভুলে যায় কি যেন দেবাংশু। যেদিন পাবলিকের হাতে পড়বে দেখব কি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে আসবেন না, বাড়িতে বসে খালি লেকচার দেয়। একদিন পাবলিকের সামনে আসতেই হবে, ডাক্তারের কাছেও যেতে হবে। অসুস্থ তো সবাই হয়, ওই দিনটা খুবই ভয়ানক ওদের কাছে। আরজিকরে ডাক্তারের ছাত্রীকে ধর্ষণ খুনের ঘটনায় ধৃত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে আরও 5 দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। একই সঙ্গে সিবিআই তদন্তের গতি নিয়েও এদিন বিচারক অসন্তোষ প্রকাশ করেন। আদালত সূত্রের খবর, যে অভিযোগের ভিত্তিতে সন্দীপ ও অভিজিৎকে গ্রেপ্তার করা হয়েছে তার সপক্ষে সিবিআই কি তথ্য জোগাড় করেছে তাও জানতে চান বিচারক। সিবিআই এ ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য দিতে না পারায় তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারক। এদিন ধৃতদের শিয়ালদহ আদালতে হাজির করানো হলে সিবিআইয়ের কাছে বিচারক জানতে চান, ঘটনার দিন ধৃত দুজনের গতিবিধির বিষয়ে তদন্তকারীরা কি জানতে পেরেছেন, ধৃতরা কোনো অ্যালিবাই দিচ্ছেন কিনা। আদালতে সিবিআই এর আইনজীবী জানিয়েছেন, ঘটনার দিন অর্থাৎ 9 আগস্ট টালা থানা সিসিটিভি ফুটেজে তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে দেখা যায়নি। ওই সময় তিনি কোথায় ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র মারফত তদন্তকারীরা জানতে পেরেছেন, সেদিন ঘটনার পরেই আরজিকরের সেমিনার হলে পৌঁছেছিলেন তৎকালীন অধ্যক্ষ। এই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিন আদালতে বিচারক এও জানতে চান, ধর্ষণ খুনের ঘটনায় সহযোগিতা নাকি ঘটনার পর সাক্ষ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত ছিলেন অভিযুক্তরা। সিবিআই তরফে জানানো হয়, তথ্য প্রমাণ লোপাটের একাধিক তথ্য রয়েছে, বাকি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস ও অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের জন্য এদিন আদালতের অনুমতি চায় সিবিআই। বিচারক জানিয়েছে 23 তারিখ অভিযুক্তদের আদালতে হাজির করাতে হবে। তারা অনুমতি দিলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আদালত। প্রসঙ্গত, ডাক্তারি ছাত্রের মৃত্যুর পর হাসপাতালের তরফে পরিবারকে যেভাবে অসুস্থ, গুরুতর অসুস্থ এবং সবশেষে আত্মহত্যার কথা বলা হয়েছিল তা নিয়ে প্রথম থেকেই তদন্তকারীদের স্ক্যানারে ছিলেন সন্দীপ। এমনকি মা বাবা আসার পরেও দেহ দেখতে না দিয়ে 3 ঘন্টা বসিয়ে রাখা, তড়িঘড়ি ময়না তদন্ত, দেহ সৎকার নিয়ে প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকাও। কেন্দ্রীয় সংস্থা বলছে, 9 আগস্ট মহিলা ডাক্তারের মৃত্যুর খবর পাওয়ার পরও অভিজিৎ মণ্ডল দেরিতে ঘটনাস্থলে পৌঁছে ক্রাইম সিন সুরক্ষিত করেননি। অনেক পরে এফআইআর দায়ের করা হয়, ঘটনাস্থলের প্রাথমিক ভিডিও করা হয়নি। নির্যাতিতার পরিবার ফের ময়না তদন্তের দাবি করেছিল, তা না মেনেই দ্রুত দেহদাহ করা হয়েছিল। এসব অভিযোগের ভিত্তিতেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গত সপ্তাহে অভিযুক্ত সন্দীপকে গ্রেপ্তার করেছে সিবিআই।